ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভূমিধস ঠেকাতে গাছ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। আগামী সংসদ নির্বাচনী কেয়ারটেকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, বললেন এলজিআরজি প্রতিমন্ত্রী। দেশের উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান রেজভি। আসসালামু আলাইকুম, স্বাগতম হুনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সহযোগিতায় সবুজায়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। দুপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শিশুর জন্মের পরে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বলেন, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, মাটি ও পানি। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নানা ক্যাটাগরিতে কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন সরকার প্রধান। প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বক্তব্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, এইসব উদ্যোগ বাস্তবায়ন হলে সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। পাহাড় ও বন উজাড়, বন্যপ্রাণী হত্যা, নদী ভরাট, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান তারেক রহমান। মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 8ই জুলাই প্রকাশিত হয়েছে খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে, যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে একটি দেশ সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হওয়া উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। এজন্য শিশুর জন্মের পরেই একটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদের সামনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। বিস্তারিত রাজীব আহমেদের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫ম সংশোধনী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পাশাপাশি নারীদের সংরক্ষিত আসন 50-এ উন্নীত করা হয়। সংবিধানে অবৈধ হস্তক্ষেপকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করা সহ প্রায় 54টি পরিবর্তন আনা হয়।
2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রিটের শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কয়েকটি বিধানকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 4 পক্ষ আপিল করে। টানা 3 কার্যদিবস শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে সব আপিল খারিজ করে দেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। রায়ের পর সন্তোষ প্রকাশ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। অন্যদিকে রিটকারী আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রায়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে। হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। জামায়াতের আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার গণভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারবে। যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হলো। তবে চূড়ান্ত কাঠামো ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে জাতীয় সংসদ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের 5ম সংশোধনের উপর হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। বলেন, এটা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। তবে নির্বাচনকালীন এ সরকার কোনো প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে তা রায় দেখলে বোঝা যাবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনে। আমরা বলেছিলাম 7ক 7খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে। এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এদিকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অনেক কষ্ট করে হলেও বিভিন্ন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিনরাত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। জনকল্যাণে নেওয়া সরকারের যে কোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের তারা কাজ করছেন না। তার বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করেছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন হবে? এই ধরনের
আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, যেখানে সরকারের টার্গেট হচ্ছে শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো। এদিকে সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বগুড়াকে উন্নয়নের কোনো উদাহরণ নয়, বরং জেলার উন্নয়ন ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর এই সমস্ত প্রাণের দাবি, বগুড়ার উন্নয়ন, এসব নিয়েই আমি কাজ করছি বা এখনো করছি। বগুড়ার যেটুকু নিড, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয়, সেইটুকু নিয়েই আমরা বগুড়া জেলার আমি সহ আমরা বাকি 6 এমপি যারা রয়েছে আমরা তারা কাজ করছি। একটা উন্নয়ন পাগল মানুষ, আমি উন্নয়ন নিয়ে খুব চিন্তা করি, কাজ করি, আমার ওটা হৃদয়ের ভিতর গাথা আছে। আমি আমার উপজেলা দুটিকে যেমন পেয়েছি তার চাইতে একটু ভালো করে রেখে গেলে অন্ততপক্ষে মানুষ কিছুদিন আমার কথা মনে রাখবে। এ সময় রাজনীতিবিদ বলে কাউকে হেয় প্রতিপন্ন করা দুঃখজনক জানিয়ে সংবাদ প্রচারের আগে বিচার বিবেচনা করার আহ্বানও জানান শাহে আলম। যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আমার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম আমবাগানে। সকালে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক হবে শনিবার। আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে টানা বর্ষণ, কোথাও থেমে থেমে, কোথাও আবার মুষলধারে। এতে নগর জীবন যেমন স্থবির হয়ে পড়ছে, তেমনি বাড়ছে পাহাড় ধস। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 329 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। পাশাপাশি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক নিচু এলাকায় পানি জমে বেড়েছে জনদুর্ভোগ। শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তর অঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি ঢাকারও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা লাস্ট 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি যদিও আমবাগানে হয়েছে 329 মিলিমিটার, এর সাথে সাথে আপনার উত্তর অঞ্চলে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, শনিবার থেকে সারা দেশেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন বৃষ্টি যেটা কমবে 11-12 তারিখ থেকে, সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন, এসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাগর এখনো উত্তাল রয়েছে, কারণ হচ্ছে যদিও নিম্নচাপ উঠে গেছে, প্রেসার গেইনের আছে, কারণ সাগর মাঝে মাঝে উত্তাল হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রকোপ কমলেও হাম পরবর্তী জটিলতায় এখনও আক্রান্ত হচ্ছে শিশুরা। বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা জটিলতায় আক্রান্তদের 95% মৃত্যুবরণ করছে। এদিকে হাম কমে আসলেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, এরই মধ্যে হাসপাতালে রোগী ভর্তির হার বেড়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। প্রায় 10 মাস বয়সী সোয়াদ দীর্ঘদিন হাম, নিউমোনিয়া, পাতলা পায়খানা সহ নানা অসুখের সঙ্গে লড়াই করে প্রায় সেরে ওঠার পথে। আর কোনো জটিলতা দেখা না গেলে 2-1 দিনের মধ্যে ছাড়া পেয়ে চলে যাবে বাসায়। তার আক্রান্ত থাকার সময়কার দুঃসহ স্মৃতির কথা জানান স্বজনরা। ওর হাম ছিল, ঠান্ডা ছিল আর সাথে টয়লেট ছিল, এখন সবগুলো ঠিক হয়ে গেছে। সোয়াদ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেও নতুন করে আক্রান্ত হয়ে রাজধানী শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 8 মাসের সাইফুজ্জামান, 9 মাসের আয়েশা, 8 মাসের তনুশ্রী সহ আরও অনেক শিশু। এরা সবাই হাম, নিউমোনিয়া সহ নানা জটিলতায় ভুগছে। নিউমোনিয়া হয়েছে, পরে ইনজেকশন দিছি, বুকের ভিতরে একটু বাজনে কমছে। হামটা আমি সব শরীর ঠিক হয়ে গেছে, গাটা এখন খালি এরকমই করে। 6 দিন ছিলাম আইসির ভিতরে,
আবার 4 দিন ধরে বাইর করছে। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত হলে সাধারণভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর সেই সুযোগে অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধে। এবার সবচেয়ে বেশি ক্ষতি করেছে অ্যাডিনো ও বোকা নামে দুটি ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাস দুটির কোনো ওষুধ নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। অ্যাডেনো ভাইরাস এবং বোকা ভাইরাস এই দুইটা নতুন ভাইরাসের সংক্রমণ আমরা পেয়েছি। বিশেষ করে অ্যাডেনো ভাইরাস যে নিউমোনিয়াগুলো হয়েছে এগুলি খুব র্যাপিডলি এআরডিএস মানে একদম দুইটা লাং সাদা হয়ে গেছে। অ্যাডেনোর এগেনস্টে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকও নেই বা অ্যান্টিভাইরালও কিছু নাই। এটা আমরা কিছু কিছু ক্ষেত্রে আইভিআইজি আমরা ব্যবহার করছি। এদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। শিশু হাসপাতালের পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে ডেঙ্গু রোগী ও তাদের স্বজনরা বলছে জ্বর, খিঁচুনি, পেটে ব্যথা সহ নানা জটিলতা নিয়ে তারা হাসপাতালে এসেছেন। শুধু পেট ব্যথা ছিল, পরবর্তীতে বাসায় আসার পর হালকা হালকা মানে জ্বর ভাবছিল। সমস্যা ডেঙ্গু পরীক্ষা করলো, প্রথমে মনে হয় যে প্রেশার ছিল না, স্যালাইন দিল অতি তাড়াতাড়ি। চিকিৎসকরা বলছেন বর্ষা মৌসুম শুরুর পর থেকেই রোগী বেশি আসছে। ডেঙ্গুর মৌসুমে জ্বরে আক্রান্ত হলে কোনোভাবেই ব্যথার ওষুধ খাবেন না। আমাদের বাজারে প্যারাসিটামল পাওয়া যায়, এই প্যারাসিটামলগুলোই আপনার জন্য নিরাপদ। আর এই সময় প্রচুর পরিমাণ পানি সেবন করতে হবে। আপনি প্লেন ওয়াটার আপনি খেতে পারেন। চিকিৎসকরা জানান এই মৌসুমে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেয়া যাবে না। আমাদের আশেপাশে যে জমানো পানিগুলো আছে আমরা বলি যে 3 দিনের বেশি কোনো জমানো পানি যেন না থাকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন অতি বৃষ্টির ঘটনা বাড়ছে তখন স্বল্প ব্যয়, টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান হিসেবে নতুন করে গুরুত্ব পাচ্ছে ভেটিভার ঘাস। ভূমি ও পাহাড় ধস ঠেকাতে এটি হতে পারে কার্যকর প্রাকৃতিক সমাধান। সকালে বুয়েটে এর উপর দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন তথ্য দেন গবেষকরা। শামীমুজ্জামান। টানা বৃষ্টি হলেই পাহাড়ি এলাকায় বাড়ে ভূমিধসের আশঙ্কা। নদী ও খালের পাড়েও দেখা দেয় ভয়াবহ ভাঙন। তবে স্বল্প খরচে পরিবেশ বান্ধব একটি ঘাসই হতে পারে এ সমস্যার কার্যকর সমাধান। বিশেষজ্ঞরা বলছেন ভেটিভার ঘাস ভূমিধস ও পাহাড় ধসের ঝুঁকি কমাতে বিশ্বজুড়ে প্রমাণিত একটি প্রাকৃতিক প্রযুক্তি। ভূমিধস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় টেকসই ও প্রকৃতিভিত্তিক প্রকৌশল সমাধানের লক্ষ্যে বুয়েটের ইসিই ভবনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বই প্রকাশনা অনুষ্ঠান। এতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম রচিত দুটি যুগান্তকারী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সামুদা কনস্ট্রাকশন লিমিটেড ও রাইজের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাঙ্গন, সরকার, শিল্পখাত এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এটা আমি আমার বক্তারা বলেন সড়কের ঢাল ও নদীর তীর রক্ষায় ভূমিকা রাখবে অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলামের নতুন দুটি বই। শরীফুল বলছিল যে সে বিজ্ঞানী না, ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে এই তুলে নিয়ে আসা, চিহ্নিত করে তুলে নিয়ে আসাটা কিন্তু সায়েন্টিফিক কাজ। অধ্যাপক শরীফুল ইসলাম জানান বই দুটি দেশের ভৌগোলিক ও জলবায়ুগত পরিস্থিতি বিবেচনা করে সড়কের ঢাল, নদীর তীর, বাঁধ ও পাহাড়ের ক্ষয় রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আমাদের যদি স্লোপগুলোতে যদি আমরা ভেটিভার গ্রাস প্ল্যান্টেশন করি, আমাদের নদীর পাড়ে যদি লাগাই, আমাদের পাহাড় ধসের কাজে লাগাই, সেটা দিয়ে শুধু আমাদের পাহাড় ধস, নদী ধস বা রাস্তা রক্ষণ তা না, কিন্তু তার যে শিকড় হবে সেটা দিয়ে আমাদের কিন্তু শিল্প বিপ্লব ঘটে যাবে। এখানে যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু চিন্তা করতে পারেন, কারণ দিস ইজ দ্য হিউজ পটেনশিয়াল আপনার অফ দ্য ভেটিভার রুট। বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে ব্যবহারিক প্রকৌশলের সমন্বয়ে তৈরি এই নির্দেশিকা মাঠ পর্যায়ে সহজেই প্রয়োগ করা সম্ভব বলেও জানান তিনি। হাইলি টেকনিক্যাল সলিউশন যেগুলো ছিল ব্লক, জিও টেক্সটাইল বা আমাদের রিটেনিং ওয়াল, সেগুলো ফেল করেছে এবং ফর্চুনেটলি দিস গ্রাস protection did not fail because this is very compatible with the soil and the water condition. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানাবো আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। দীর্ঘ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ জন্মভূমি ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত হন খামেনি। সন্ধ্যায় লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হবে তার দাফন। এদিকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।
দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের রাজনীতি এবং ধর্মীয় অভিভাবকত্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার প্রয়াণে গোটা ইরানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইতিমধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। শেষ জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হবে। খামেনির এই বিদায় শুধু ইরানেরই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল। একটি যুগের অবসান ঘটিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন এই প্রভাবশালী নেতা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভূমিধস ঠেকাতে গাছ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট। আগামী সংসদ নির্বাচনে কেয়ারটেকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। দেশের উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান রেজভির। এবং ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে রাতে শুরু বিশ্বকাপের সেরা চারের লড়াই। জয়ের আশা ফরাসিদের। আটলাস লায়ন্স দলে ইনজুরির দুঃসংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।